করবুক মন্ডলের উদ্যোগে আজকে যে কর্মী সভা, এই কর্মী সভায় আমাদের কৃষ্ণা প্রমুখ থেকে শুরু করে যারা বুথ কমিটির সদস্য, মন্ডলের যারা সদস্য, শক্তি কেন্দ্রের সদস্য যারা, এবং এখানে যারা মন্ডল, জেলা এবং রাজ্য স্তরের যারা নেতৃত্ব, তাদেরকে নিয়ে আমাদের যে কর্মী সভা, এই কর্মী সভায় উপস্থিত আমাদের আজকে যিনি সভাপতিত্ব করছেন আমাদের এই করবুক মন্ডলের মাননীয় মন্ডল সভাপতি অতীন্দ্র রিয়াং মহোদয়, গোমতী জেলার অন্যতম সদস্য অমরচন্দ্র সাহা মহোদয়, মঞ্চে আমাদের এই এলাকার স্বশাসিত জেলা পরিষদের সদস্য কঞ্চন মহোদয়, আমাদের করবুক আরডি ব্লকের চেয়ারম্যান এবং যুব মোর্চার রাজ্য সহসভাপতি অসীম ত্রিপুরা মহোদয়, আমাদের এই শিলাছড়ি ব্লকের আমাদের চেয়ারম্যানও আছেন এখানে আমাদের অন্যতম নেতৃত্ব রবীন্দ্র চাপ্পা মহোদয়, আরো মন্ডলে যারা উপস্থিত নেতৃত্ব, বাইরে অনেকে জায়গা না হওয়ায় অনেকেই আছেন, হলের মধ্যে জন্য বাইরে তত আমাদের আরো অনেকেই আছেন, জায়গা হয়নি, জায়গার সংকুলন, তার জন্য অনেকে কষ্টে গাছের নিচে আমাদের কথা শুনছেন। তাদের সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে, রাজ্য কমিটির তরফ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ আমি জ্ঞাপন করছি। আপনারা জানেন আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার, এই সরকার ইতিমধ্যে গত 30 তারিখ 9 বছর পূর্ণ করেছে। অর্থাৎ মোদী সরকারের 9 বছর পূর্তি উপলক্ষে আমরা পুরো দেশে, ত্রিপুরা রাজ্য সহ পুরো দেশে আমরা অনুষ্ঠান করে চলছি। এই অনুষ্ঠানে কেন্দ্রের বিভিন্ন নেতৃত্ব, মন্ত্রীগণ, আরো আমাদের রাজ্যের নেতৃত্ব, আমরা সবাই বিভিন্ন জায়গায় যাচ্ছি। আপনারা যারা মন্ডলের নেতৃত্ব, জেলার নেতৃত্ব, আপনারাও বিভিন্ন শক্তি কেন্দ্রে এবং বুথে যাচ্ছেন। তার একটাই আমাদের বার্তা, নরেন্দ্র মোদী 9 বছরে তিনটা শব্দকে গুরুত্ব দিয়ে, জোর দিয়ে কাজ করেছেন। সেটা হচ্ছে সেবা। আমি আপনাদের এই যে এখানে প্রায় 50-56টা পেজে বিস্তারিত মোদী সরকারের কি কি কাজ করেছে সবটা আছে। আমি ওইটা দেখে যদি আলোচনা করি 3 ঘন্টা লাগবে। 3 ঘন্টা আলোচনা করতে চাই না, 30 মিনিটে যাতে শেষ হয় সেই চেষ্টা আমি করব। তিনি বলেছেন যে 9 বছরে আমরা মানুষের সেবা করেছি, সুশাসন দিয়েছি, আর গরিব মানুষের কল্যাণ করার কাজ করেছি। এই 3টা শব্দকে যদি আমি ব্যাখ্যা করি আপনারা বুঝতে পারবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রধানমন্ত্রী হওয়া, মন্ত্রী হওয়া, এমএলএ হওয়া, এমপি হওয়া, ব্লকের চেয়ারম্যান হওয়া এবং মন্ডলের সভাপতি থেকে আপনারা পান্না প্রমুখ, কৃষ্ণা প্রমুখ, আমরা সবাই এই রাজ্যের সমাজ, দেশ এবং দেশের সমাজের জন্য আমরা সেবামূলক কাজে আমরা নিয়োজিত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার জন্য বলেছেন, আমি সেবক, প্রধানমন্ত্রী নই। প্রধানমন্ত্রী ছিলেন আমাদের অন্য সরকার, কংগ্রেসের, জনতা দলের, আরো বিভিন্ন সরকারের প্রধানমন্ত্রীরা। তার জন্য আমি যদি বলি কংগ্রেসের কোন প্রধানমন্ত্রীর নাম, আমাদের এই 9 বছর অটল বিহারী বাজপেয়ী
13 দিনের সরকার, 13 মাসের সরকার, 5 বছরের সরকার, এই মিলিয়ে 6 বছর যদি ধরি, 9 বছর এখন 6 বছর, 15 বছর বাদ দিলে এই 75 বছরে বাকি সব কিন্তু কংগ্রেস, জনতা দল, অন্যান্য দলের সরকার ছিল। কংগ্রেসের ইউপিএ সরকার 10 বছর, তার প্রধানমন্ত্রী ছিলেন মাননীয় অর্থ বিশেষজ্ঞ, তিনি ইকোনমিক্স ছিলেন ডক্টর মনমোহন সিং। অর্থনীতিতে ডক্টরেট করেছেন তিনি, বিরাট উপাধি, বিরাট ওনার সার্টিফিকেট আছে। কিন্তু এরকম প্রধানমন্ত্রী যখন দেশ 10 বছর শাসন করেছিলেন, এই উত্তর পূর্বাঞ্চল এবং ত্রিপুরা রাজ্যে 1 থেকে 2 বারের বেশি আসেনি, 1 থেকে 2 বার। আর এই নরেন্দ্র মোদী গত 9 বছরে উত্তর পূর্বাঞ্চল এবং ত্রিপুরা রাজ্যে 57 বার এসেছেন, 57 বার। 9 বছরে 57 বার, আর ডক্টর মনমোহন সিং 10 বছরে 2 বার যদি বেশি হয়। আপনারা চিন্তা করুন, উত্তর পূর্বাঞ্চলে রেল, রাস্তা, যোগাযোগ, আজকে ত্রিপুরা রাজ্যে 9টা জাতীয় সড়ক। আপনারা শুনলে খুশি হবেন যে আমাদের এই করবুক হয়ে সাবরুমে যাওয়ার খোয়াই থেকে শুরু হবে, খোয়াই, তেলিয়ামুড়া, অম্পি, অমরপুর, এই করবুক হয়ে আমাদের সাবরুম পর্যন্ত 1000 কোটি টাকার কাজ টেন্ডার শুরু হয়ে গেছে। এটা জাতীয় সড়ক হচ্ছে। এর আগে আমরা 8টা জাতীয় সড়ক, আপনারা দেখেছেন 8টা জাতীয় সড়ক কাজ এর আগে হয়েছিল। এখন এটা টেন্ডার হয়ে কাজ শুরু হলে 9টা কাজ শুরু হবে। আরো অনেক বাকি আছে। আমাদের এই তীর্থমুখ আপনারা দেখেছেন, দীর্ঘদিন পরে আমরা সবাই মিলে এখানে অসীম, আমাদের এই মন্ডল সভাপতি, আমার মনে নেই আমার কংগ্রেস বাবু সেদিন ছিলেন কিনা, অনেকেই ছিলেন এখানে সামনে বসে, অনেকেই ছিলেন। আমরা প্রায় 27 বছর পরে আমি জনগণের মুখে শুনলাম কোন এমপি, কোন নেতা বা সরকারি প্রতিনিধি বা জনপ্রতিনিধি ওই রেশাবাড়ি যতনবাড়ি রাস্তা ভিজিট করতে গেছিল। আর আমি প্রথম কোন এমপি যে পার্লামেন্টে দাঁড়িয়ে যতনবাড়ি থেকে তীর্থমুখ, রেশাবাড়ি, গন্ডাছড়া, অমুক, এই কথা আমি পার্লামেন্টে বলেছি যে এই রাস্তাগুলিকে তৈরি করা দরকার, বড় করা দরকার। আমার কথায় প্রধানমন্ত্রী দেবে এমন কোনো কথা না। এরকম আগের এমপিরাও হয়তো বলেছিল, কিন্তু সদিচ্ছা থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে। কার ইচ্ছা? নরেন্দ্র মোদীর ইচ্ছায় এইসব হচ্ছে। তিনি কি মনে করেন যে দেশের কাজ করার সুযোগ পেলাম তো এখন আমি সেবা করব? গত 2 বছর যাবৎ করোনাতে দেশের 80 কোটি মানুষ, 1 কোটি কততে হয় আমরা অনেকেই জানি না, হয়তো এই হলে 1 লক্ষ, এরকম লক্ষ থেকে কোটি, 80 কোটি মানুষকে চাল, ডাল, আটা, ময়দা, চিনি, এরকম বিভিন্ন জায়গায়, আমাদের এখানে আমরা চাল খাই বলে আমাদেরকে রেশনের চাল দিয়েছে। অন্য জায়গায় আটা, রুটি, ময়দা, যেখানে যা দরকার, গম, পুরো দেশের মধ্যে খাদ্য শস্য বিতরণ করেছেন 80 কোটি মানুষকে 2 বছর যাবৎ। আমাদের মাননীয় করবুকের আমাদের মন্ডল সভাপতি তিনি কয়েকদিন আগে একটা আলোচনা সভায় একটা কথা বলেছিলেন। আমি এখন এই কথা সব জায়গায় বলি। আমি গতদিনও ধর্মনগরে ছিলাম, পরশুদিন ছিলাম আমবাসায়, তারও আগের দিন আমি আমবাসা, সুরমা ইত্যাদি জায়গায় ছিলাম। ওইখানে আমি সব জায়গায় বলেছি, এইখানে করবুকে নাকি 2 জন বয়স্ক লোক রেশন দোকানে চাল বস্তায় মাথায় নিয়ে বাড়ি ফিরছিল, আর নরেন্দ্র মোদীকে বলছিল বুকা। নরেন্দ্র মোদী খুব বুকা। কেমনে বুকা? জানে আমরা সিপিএম করি, আমরা বিরোধী দল করি, তারপরেও কিভাবে 2 বছর যাবৎ চাল খাওয়ায়। কারণ নরেন্দ্র মোদীর মতো বুকা আসেনি আর কেউ। 2 জন বয়স্ক লোক নাকি একজন আরেকজনকে এই কথা বলে। তো আসলে নরেন্দ্র মোদী যদি বুকা হতো, রাস্তা, রেল,
বিমানবন্দর, বিনামূল্যে চাল, ওষুধ, স্কুল, কলেজ, ত্রিপুরা রাজ্যে বিশ্ববিদ্যালয় 2টা করে দিল। এই 6 বছর চলছে আমাদের সংস্কৃত বিশ্ববিদ্যালয়, ফরেন্সিক বিশ্ববিদ্যালয়, ডেন্টাল কলেজ, ডেন্টাল এখন আমাদের আগরতলায়, আরেকটা হবে দলাইয়ে, আরো অনেক কলেজ। এই একটু আগে কোলবুকের কলেজে কথা বলছিলেন আমাদের মন্ডল সভাপতি অন্যান্যরা। এখানে আমাদের পিএসসি যে হসপিটাল অর্ধেক, এটা অনেক আগে এটা শেষ করার চেষ্টা হবে আমাদের। একলব্য বিদ্যালয় আমার জানা আছে, এখানে একটা হওয়ার কথা আছে, ওনারা বলেছেন, এটাও আমরা চেষ্টা করব। আমার গর্বকে বয়েজ হোস্টেল পেন্ডিং আছে, এটাও আমরা দেখব। আমি তার জন্য আজকে শুধু কর্মী সভা করতে আসিনি, এসডিএম বিডিওকে দেখেছি, আমরা উপরে যে বুদ্ধ মন্দির সেখানে আমরা 2টার সময় প্রশাসনিক মিটিং আমি করব। আমাদের ব্লক চেয়ারম্যানরা থাকবেন, এমডিসি থাকবেন, মন্ডল সভাপতি থাকবেন, অনেকে নেতৃত্বরা থাকবেন। আমরা বলবো যে আমরা বিকাশ ছাড়া কিছু চাই না। বিকাশ কি? সুশাসন। জনগণ যাতে সুশাসন পায়। যদিও আমাদের 6 বছর 5 বছরে এই আইপিএফটির জ্বালাতনে আমরা বেশি কাজ করতে পারি। আমরা জানি এখন আরো একটা বাধা কি? মাথা। কোন মাথা? মাথার একটাই মাথা দেখা যায়। এই মাথা বেশি দিন থাকবে না, কারণ পুরো দেহ তো নেই, ঠিক আছে না? কি বলে এই কয়েকদিন আগে আরো 3 জন ইএম তারা নিল। 3 জন ইএম নেওয়ার পরে দেখা গেল শুধু একটা সম্প্রদায় থেকে নেওয়ার পরে এখানে এখন অনেক কিছু কথাবার্তা চলছে, আমার সঙ্গে যোগাযোগ চলছে, অনেকে আমার লাইভ চলছে, আমি তারপরে বলছি। শত শত ত্রিপুরা রাজ্য থেকে কর্মীরা তাদের বিরোধী দলের যোগাযোগ করছে আমার সঙ্গে। রাজ্য নেতা যেমন আছে তেমনই তাদের ডিভিশন নেতা আছে। কয়েকদিন পরে দেখবেন আজকে যা শুরু হলো, এখানে কত পরিবার আজকে না কথা 22 পরিবার দিয়ে শুরু করলাম আজকে। আমি গতকাল ধর্মনগরে প্রায় 1000-1500 ব্যবসায়ীদের সঙ্গে আমার একটা সভা ছিল। সেখানে আমি বলেছিলাম যে কালকে করমুখে যাব এবং মাথা সাথা সব সাফ করবো। আজকে এখানে 37 পরিবার দিয়ে শুরু করলাম। আপনারা দেখবেন কয়েকদিন পরে গন্ডাছড়াই হয়ে গেল, ওই আমবাসায় হয়ে গেল, খোয়াইয়ে হয়ে গেল, উত্তরে হয়ে গেল, সব জায়গায়। কারণ আমরা পার্টি কয়েকদিন যোগদান বন্ধ রেখেছিলাম। এই কয়েকদিন আগে আমরা শুধু কার্যকারিণী বৈঠকের আগে আমরা অফিস বিআরআর বৈঠক করে আমরা বললাম যোগদান আবার চালু করা দরকার। রাজ্য প্রেসিডেন্ট মুখ্যমন্ত্রী আমাদের অনুমোদন দিলেন, না করেন। ওই তারপরে আমি আজকে আবার শুরু করলাম। এভাবে বিভিন্ন জায়গায় হচ্ছে। তো কেন হচ্ছে? আমরা যদি একটু মাথার কথা বলি, নরেন্দ্র মোদীর সুশাসন না হয় একটু পরে আসছি, মাথাতে আজকে মাথা ব্যথা চলছে। আমি একটা উদাহরণ দিই, তারা নিজেকে বলে ত্রিপ্রাসা। তো ত্রিপ্রাসাতে আমার বাঙালি বন্ধুদের কথা আসার কোথায় না, ঠিক কিনা? পয়লা জাতি কুলো পার্টি কে বলেছিল? ওই ত্রিপ্রাসা নেতা। নাম বলার দরকার নাই, তাই তো? নাম বলার দরকার নাই। পয়লা জাতি উলো পার্টি বলেছিল ওই ত্রিপ্রাসা নেতা। ত্রিপ্রাসা কত শুনলাম, থামসা। এখন দেখছি থামসা যে কথা বিজেপিরা বলে, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা কি বিশ্বাস, তারপরে সবকা প্রয়াস, এই স্লোগানকে নিয়ে নিল এই মাথা মানে নেতা। তাহলে বিজেপি কি অন্যায় করে? বিজেপি তো এই কথাই বলে যে ভারতবর্ষের সবাই আমরা এক মানে থামসা কম্পরে। ত্রিপুরা রাজ্যের সব সম্প্রদায় ধর্মের মানুষ আমরা ত্রিপুরাবাসী, ভারতবাসী, মানে আমরা এক থামসা। তো বিজেপিরা এই কথা, বিজেপি যেদিন প্রতিষ্ঠা হলো আমাদের 1980 সাল থেকে কথা বলছি, তখন আমাদের এই মাথার নেতা তখন শিশু। ওনার সঙ্গে আমার বয়সে 1 বছরের এদিক সেদিক। তো 1980-তে ওনার বয়স আমার অনুমান 5 থেকে 6 বছর হবে। ওই সময় থেকে আমাদের
বিজেপি বলছে আমরা থামচার কথা। এখন থামচা কি দেখলাম আমরা, জনজাতি ক্যান্ডিডেট কতজন ছিল? 20 জন। বাঙালি সমাজ থেকে দেওয়া হলো কতজন? 22 জন। তাহলে 22 জন বেশি না 20 জন? তাহলে এই পার্টি কি তিপ্রাসা পার্টি রইল নি না। এখন আবার আমি কি শুনলাম, আমি নাম পরে বলবো, কারণ ওই বাবু আগে যোগদান করুক, ঠিক আছে? যোগদান করবেন। আমি নাম বলি এবারে, রামনগর থেকে একজন ভদ্রলোক সুরমাতে গিয়ে দাঁড়ালেন। এবারে উনাকে টাকা দেওয়া হলো কত? 53,38,000 টাকা। আমি একজন দায়িত্ব নিয়ে বলছি, কারণ যে বাবু সই করে টাকা নিয়েছিল ওই যে খাতা দিয়ে স্ক্যান ফটো পর্যন্ত হাতে এসে গেছে। আর মেরিদেব বর্মা কবরপুরে মনোজ কান্তি দেবের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, ওনাকে দেওয়া হয়েছে 8 লক্ষ টাকা। মেরিদেব বর্মা তিপ্রাসা। আর ওই কি জানি শ্যামল বাবু নাকি এসসি সম্প্রদায়, উনি তো তিপ্রাসা না, তো ওনাকে কেন 53 লক্ষ টাকা দেওয়া হলো? এই নিয়ে তাদের মধ্যে এখন লড়াই চলছে। আমি তিপ্রাসার উদাহরণ দিলাম আপনাদেরকে। তাহলে কি এখন আমার মুসলিমরাও, মুসলিম বাঙালি আমাদের সোনামুড়াতে তাদের জ্বালায় নাকি উঠানে যারা অন্যান্য বিজেপি করে, সিপিএম করে, হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের মানুষ নাকি থাকতে পারে না। রাজার নাম নিয়ে তারা উৎপাত করে, বর্ডার ওই পার এই সেই অনেক কিছু ব্যাপার আছে, আমি খোলাসা করবো না। তারাই এখন বলে গ্রেটা পিপলেন মারি নাই। তো কাদের জন্য গ্রেটা পিপলেন? কাদের জন্য? আমরা তো বলি এক ত্রিপুরা থাকা দরকার, শ্রেষ্ঠ তখনই হবে সবাই মিলে প্রয়াস করলে, নরেন্দ্র মোদীর কথায়, তখন গিয়ে এই ত্রিপুরা এক হবে, থাকবে এবং শ্রেষ্ঠ হবে। আর তারা ভাগ করতে চায়। এখন ভাগ করতে যারা চায় তাদের মধ্যে আবার দেখলাম আমাদের মুসলিম সম্প্রদায়, বাঙালি সম্প্রদায়কেও তারা নিচ্ছে। তো তাহলে আমি জনজাতি সমাজ এখানে বেশিরভাগ যারা, আমি শুধু তারা যে তিপ্রাসা পার্টি না এটা প্রমাণ করার জন্য কথা আমি বলছি, যে এখন সবাই মিলে বলছে গ্রেটা তিপ্রাল্যান্ড। তো তাহলে ওই গ্রেটা তিপ্রাল্যান্ড কখন হবে? এটা একটা প্রশ্ন। কেননা তাদের নির্বাচনী ইশতেহারে গ্রেটা তিপ্রাল্যান্ড শব্দ তারা আর ব্যবহারই করেনি। অনিমেষ বাবু তো ওই আমাদের বিধানসভায় পরিষ্কার কথা বলে দিলেন যে আমি বিরোধী দলনেতা, আমি পরিষ্কার বলছি গ্রেটা তিপ্রাল্যান্ডের কথা আমি আর কোনোদিন কোনো জায়গায় বলবো না, কান ধরে বলছি। বিরোধী দলনেতা বলছে, তারা নাকি জানা এটা হবে না। তো এখন কি বলছে? কনস্টিটিউশনাল সলিউশন, সাংবিধানিক সমস্যার সমাধান। আমি তাদেরকে প্রশ্ন করি, কি সমাধান তারা চায়? বলো, একটা উদাহরণ দিই। বলতে পারে না, খালি বলে কনস্টিটিউশনাল সলিউশন। আর তার জন্য অপেক্ষায় আছে ভগবানের অপেক্ষায়। আমরা যেমন ভগবানকে দেখি না, বিশ্বাসে থাকি যে আমরা যদি বুদ্ধ ধর্মের হই, বুদ্ধদেব কোনোদিন আবার আসবেন না, এলেও তিনি আসেন উপর থেকে আশীর্বাদ করেন। হিন্দু ধর্মের আমরাও বলি হ্যাঁ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আসেন, শ্রীকৃষ্ণ আসেন, আমরাও ভাবি। তো এইভাবে খ্রিস্টান যারা তারাও ভাবেন আচ্ছা যীশু খ্রিস্ট আছেন। এই বিশ্বাসে যেমন আমরা বেঁচে আছি, তারাও বিশ্বাসে বেঁচে আছে। কোনোদিন আসলে দেখা হবে কিনা কোনো গ্যারান্টি নেই। কার অপেক্ষায় আছে? ইন্টারলোকিউটর। এই লোকটাকে নরেন্দ্র মোদীর লোক, এই লোকটাকে স্বরাষ্ট্র দপ্তরের একজন অফিসার। তাকে যদি আমরা বলি কানে ধরো, বসো, উঠো, আর তার চাকরি যদি কিছু কারণে আমরা না রাখি, আমরা জায়গায় পাঠিয়ে দেই, আইএস অফিসার, আইপিএস অফিসারকে আমরা যে কোনো জায়গায় বদলি করতে পারি। তাকে যে হোম মিনিস্ট্রিতে রেখে দিতে হয় তার কোনো নিয়ম নেই। এই লোকটার আশায় আপনারা চিন্তা করবেন। ইন্টারলোকিউটর আমাদের জিতেন বাবু, বিরোধী দলনেতা, সিপিএম এর রাজ্য সম্পাদক, তিনি একটা ভালো প্রশ্ন করেছেন। আর এই ইন্টারলোকিউটর তো যারা উগ্রপন্থী নেতা, যারা খোলাখুলি ঘুরতে পারে না, সরকারের সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারে না, তারা না হয় মধ্যস্থতাকারী একজন 3% লোককে দিয়ে কথা কয়। এই কথা জিতেন বাবু কইছে। তো আমার মথার নেতারা কেউ এমএলএ, কেউ এমডিসি,
কেউ কেউ এই প্রচুর প্রভুত্ব বলে আমি অমিত শাহ ভালো বন্ধু, আমি বিপ্লব দেবের ভালো বন্ধু, আমি আমাদের হেমন্ত বিশ্ব শর্মার ভালো বন্ধু। তো তুমি জনপ্রতিনিধি, তুমি ডাইরেক্ট কথা বলতে পারো না, আবার ইন্টারলিকুইটারের আশায় বইয়ে নিছ। কইছিল 12 তারিখ আইব, 5 তারিখ আইব, কত 12 তারিখ চলে গেল, আর এলো না। তার মানে আপনারা যদি এই তিপ্রা ল্যান্ডের আশায় থাকেন, আর যে গ্রেটার তিপ্রা ল্যান্ড কখন হবে তিপ্রাসার উন্নতির জন্য বসে থাকেন, তাহলে কিন্তু তিপ্রাসার কিছু হবে না, সর্বনাশ ছাড়া। আমাদের বন্ধু আমাদের সঙ্গে আছে এখন, আইপিএফটির কথা একটু বলতে হয় আমাকে। যখন তারা 8 জন এমএলএ জয়লাভ করলো, মন্ত্রী 2 জন দিলাম, তারা ভাবলো যে আমরাই ভগবান হয়ে গেছি, জনজাতিরা আমাদের দাস, আমাদের গোলাম, জনজাতিদেরকে গোলাম ভেবেছিল, মার পিট সমস্ত অত্যাচার। তখন আমি বলেছিলাম তোমাদের এই অত্যাচার একদিন শেষ হবে, মানুষ জবাব দেবে। আর বিজেপির জন্য তোমাদের এইসব 100 দাম, তোমাদের ক্ষমতা, নরেন্দ্র মোদী ছাড়া তোমাদের কোনো দাম নেই, বিজেপির সঙ্গে না থাকলে তোমাদের কোনো মূল্য নেই। তখন আমার কথা তারা শুনেনি, তার জন্য রাগ করে আমি একবার বলেছিলাম তোমরা বিজেপি ছাড়া জিরো, নরেন্দ্র মোদী ছাড়া জিরো। দেখবে ইলেকশনে ওই মাথার সঙ্গে জুট করলেও তোমরা জিরো হবে, এডিসি নির্বাচনে জিরো হয়ে যাবে। তাদের কারণে মাথা চলে গেল। এখন মাথা মনে করছে আমরা এই ত্রিপুরা রাজ্যের আমি রাজা, যা খুশি আমি করব সেটাই জনগণ মেনে নেবে। আরে ভাই, এটা গণতান্ত্রিক রাষ্ট্র, এখন রাজার আইনে না, এখন ভারতবর্ষের সংবিধানে চলে এই সরকার, আমাদের ভারতবর্ষ। তো অনেক কথা বলেছিলেন, 10 তারিখ এপ্রিল এডিসির রেজাল্ট হলে 11 তারিখ গ্রেটার ত্রিপুরা ল্যান্ড আমরা পাইয়ে গেছি। 2 বছর এপ্রিল গেল, এপ্রিলের পরে এপ্রিল, আবার এপ্রিল গেল, এখনো পর্যন্ত বিল আমি দেখলাম না। আমি তো বারবার বলি, আজকেও বলছি, ওই আমার লাইভ চলছে, কখন আপনারা বিল আনবেন? বিলটা এনে তারপরে বলুন আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে, তারপরে পার্লামেন্টে পাঠালে আমিও আসি। তো আমি তো তাদেরকে বারবার বলি আপনি একবার বলুন না, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড হলে চাঁদা যে তুলে, তারা চাঁদা তুলে বিভিন্ন জায়গায় গ্রেটার ত্রিপুরা ল্যান্ড করতে হলে চাঁদা দিন, দিল্লিতে যায়, কোথায় যায়। আমি তাদেরকে বলেছি জনগণ থেকে চাঁদা নিও না, কারণ আমরা বিজেপিরা তো নেই না। তো প্রয়োজনে আমি লিখিত দেব, যদি তোমরা বলতে পারো যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড হবে, কিন্তু লিখিত দিতে হবে, কারণ রাজা লিখিত ছাড়া বিশ্বাস করে না। লিখিত আমাকেও দিতে হবে, তাহলে 1 মাসের বেতন 1 লাখ টাকা আমিও দিয়ে দেব। কিন্তু গ্রেটার ত্রিপুরা ল্যান্ড দিতে না পারলে আমার 1 লাখ টাকার সুদ আসল সব ফিরিয়ে দিতে হবে। তারা পাতাল কন্যার কাছ থেকে টাকা চাইতো না, চাইতো। হ্যাঁ, আপনারা এটা প্রচার করবেন, যারা মাথা করে তাদেরকে বলবেন, যারা টাকা দেয় এখন মাথা নেয় তাদেরকে। আমি এখন দেখলাম আমার সামনে সামনে এখানে কি নাম জানি আমাদের দলির গাড়ি, আমার গাড়ি থেকে অনেক দামি গাড়ি। আমার গাড়ির যে দাম, আমার গাড়ির দাম থেকে দলির গাড়ি আরো দাম। বেতন দিতে পারি না, মানুষকে 1 কেজি চাল আজ পর্যন্ত বিনামূল্যে খাওয়াতে পারলাম না। দলির গাড়ির দাম কত? 27 লাখ না 30 লাখ। দলি কি ছোটকাল থেকে আগরতলা শহরে বড় হয়েছে নাকি, না আপনাদের সঙ্গে এই করবুকে? আমি তো জানি না। করবুকে তো করবুকে না, কোনখান থেকে? নেপাল টিলা থেকে। আচ্ছা, তোর সব আজকে একটু যাই হোক, এরকম 8-9টা সব আমরা এরকম দামি গাড়ি চলে এখন। এত তারা আমার মানে আমার গাড়িকে ক্রস করে চলে এলেন। আমি তো ভাবছি কোনো আর্জেন্ট কাজ হবে, পরে দেখলাম এক বাড়িতে উঠে গেল কি একটা কাজ করতে। তো এই যে এডিসিতে আজকে 1 কেজি চাল দিতে পারে না, 1 কিলোমিটার আমি বাদ দিলাম, 10 মিটার তারা কাজ করতে পারে না। 10 মিটার কোনো জায়গায় পাকা রাস্তা করতে পারে না, 1 কেজি সুতা দিতে পারে না। 700 না 800 গ্রাম সুতা দিয়েছিল। এটাও আমাদের যখন রাজ্যপালের শাসন চলছিল, তখন আমরা আমাদের জিষ্ণুকর্তা তখন অর্থমন্ত্রী, আমরা সুতা দেবো 1 কেজি করে ঠিক করেছিলাম। তারা এসে থেকে করলো 700 গ্রাম, 600 গ্রাম, আরো 20 টাকা উল্টা নিয়ে নেয়। বিনামূল্যে কিছু দেয়নি, মূল্য দিতে হয় তাদেরকে। আপনারা যে কোনো এডিসি থেকে যদি নিতে হয় টাকা দিতে হয় তাদেরকে।
এই হচ্ছে এডিসি প্রশাসন। তো তার জন্য আজকে যারা এখানে মাথা ছেড়ে চলে এসেছেন, আমি তো মানে ভাবি যে তারা যদি 2 মিনিট কেউ আলোচনা করতে ভালো হতো। আমি তবু বলি আপনাদেরকে, আমার একজন বড় রাজ্য নেতার সঙ্গে কথা হয়েছে ইতিমধ্যে। আমার গাড়িতে করে আমবাসা থেকে আগরতলায় নিয়ে এসেছি, নিয়ে গিয়ে আমার কোয়ার্টারে চা খাওয়ালাম। প্রায় 30-40 মিনিট কথা বলার পরে আমাকে ওই রাজ্য নেতা বললেন, মথার রাজ্য নেতা বললো আমাকে এই গত বিধানসভায় টিকিট দেওয়ার কথা, দেয়নি। এখন বলছে তোমাকে এমডিসি বানাবো। তো এমডিসি নির্বাচন কবে? আগামী 2026-এ। তো 2026-এ যেহেতু অনেক দূরে, বললেন আমাকে জোনাল চেয়ারম্যান বানাও। বললো জোনাল চেয়ারম্যান 2 বার চেঞ্জ করলাম, আর কত চেঞ্জ করবো? কত বছরে? 2 বছরের জোনাল চেয়ারম্যান নাকি 2 বার চেঞ্জ করা হবে। তো আর করা যাবে না। এখন বলছে আমার তো তাহলে গাড়ি ভাড়াই নাই আগরতলায় যাওয়ার। এই কথা যখন বললো, আমি বললাম আমার থেকে বয়সে বড়, আমি বললাম আরে দাদা আমি আছি তো, আপনার যদি অসুবিধা না হয় আমার সঙ্গে চলো। তো আমার সঙ্গে চলে গেল আগরতলায়। তো মথার রাজ্য নেতা আগরতলায় যাওয়ার পয়সা নাই এখন। আমি যদি ভুল বলি আমি পরের নাম বলবো আপনাদের, পরে যোগদান হোক আগে। এইরকম অনেক আছে, আমার এই কথা বিশ্বাস করবেন। এবং আপনারা দেখছেন গ্রামাঞ্চলে যেখানে মথার নেতার গাড়ি ভাড়া নাই আগরতলায় যাওয়ার আমবাসা থেকে, এই মথা আর আমাদেরকে নরেন্দ্র মোদীর মতো 2 বছর খাওয়ানোর ক্ষমতা রাখে না। তার জন্য আমি বলি যারা দেওয়ার ক্ষমতা রাখে তাদের সঙ্গে থাকতে হবে। সিপিআইএম এরও সেই ক্ষমতা নেই এখন, ভারতবর্ষ থেকে হারিয়ে গেল, ত্রিপুরা রাজ্য থেকে হারিয়ে যাবে একদম চিরতরে। 2018-তে যখন হারলো তারা বলেছিল না না আমরা 5 বছর পরে আইতেছি, 5 বছর পরে 32টা নিয়ে হোক আমরা আইলাম তো আবার, ঠিক আছে না? আমাদেরও কিছু অসুবিধা ছিল, আমি স্বীকার করছি। কিন্তু এরপরও আমাদের জনগণ বুঝতে পারলো বিজেপি ছাড়া উপায় নেই। তার জন্য এখন আবার বিজেপিকে, এখন তো আমরা সংখ্যাগরিষ্ঠ, এখন একজন আছেন শুধু আমাদের আইপিএফটি, 8 জন থেকে 1 জন। উনি যদি ভালো কাজ না করেন তাহলে শূন্য হয়ে যাবে। আমি আবার অ্যাডভান্স বলে দিলাম, জুলাই বাড়িতে কতজন আইপিএফটি আছে আপনারা ভালো করিয়া জানেন, এখান থেকে বেশি দূরে না। তো আগামীতে যদি এই শুক্লাবাবু যদি ভালোভাবে না করেন, তো তার জন্য মাঝে মধ্যে দেখি আমরা আমাদের কর্মী সভাতে উনি বিজেপির টুপি লাগাইয়া বইয়া যান। ভালো, ওনার মন মানসিক যদি পরিবর্তন হয় আমরা ওয়েলকাম করি। সবাই আমরা কাজ করবো এক হয়ে। তো আজকে এক হয়ে গেছে, আগামীতে এই মতও থাকবে না, সিপিএম থাকবে না, বিকল্প কে? বিজেপি। একমাত্র এখানে বিজেপি বিকল্প বিজেপি। তো তার জন্য আপনারা ভাববেন না, আমরা পুরো দেশের মধ্যে সমীক্ষা করে দেখেছি, লোকসভা নির্বাচনে আবার নরেন্দ্র মোদী আসবে, কোনো সন্দেহ নেই। আমি আপনাদেরকে বলে যাব, কোনো সন্দেহ নেই। কারণ আমি সারা ভারতবর্ষে এখন বিভিন্ন জায়গায় যাই, জম্মু থেকে কন্যাকুমারী আমি গেছি আপনাদের আশীর্বাদে। জম্মু কাশ্মীরে 12 দিন ঘুরলাম, পুরো জম্মু কাশ্মীর এলাকা আমি ঘুরছি। চায়না বর্ডারে গেছি, পাকিস্তান বর্ডারে গেছি, আর তামিলনাড়ু পন্ডিচেরি যাকে বলি আমরা পুদুচেরি, সেই কন্যাকুমারীতেও আমি গেছি। উত্তর থেকে দক্ষিণ পূর্ব অরুণাচলে গেছি, আর পশ্চিমেও আমি গেছি। সব জায়গায় এখন বিজেপি নরেন্দ্র মোদী। আপনারা দেখছেন তো বিদেশে গেলে নরেন্দ্র মোদীর পা ধরে এখন ভক্তি করে আরো রাষ্ট্রের প্রধানরা, রাষ্ট্র মানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিরা। কিসের জন্য? প্রধানমন্ত্রীর সম্মান। কেন? এই প্রধানমন্ত্রীর পেছনে 140 কোটি মানুষ আছে, তার জন্য ওনাকে সম্মান করে। এবং ওনার পেছনে 303 জন এমপি আছে, সংখ্যাগরিষ্ঠ। আগে অটল বিহারী বাজপেয়ী, হয়তোবা নরেন্দ্র মোদী থেকে আরো বুদ্ধি বিদ্যা ওনার ছিল, কিন্তু কেন কাজ করতে পারেননি? 23টা দল 21টা দলকে নিয়ে তিনি প্রধানমন্ত্রিত্ব করেছিলেন। 13 দিন পরে ক্ষমতা চলে গেল, সমর্থন তুলে নিল, আবার মন্ত্রিসভা গঠন হলো 13 মাস, আমি যদি ভুল না করি। আয়ের পরে প্রায় 5 বছর তিনি ক্ষমতায় ছিলেন আমাদের অটল বিহারী বাজপেয়ী। কিন্তু সেরকম কাজ
সেই সময় যা খুশি ইচ্ছে মতো করতে পারেননি, মানে দেশের সাথে অনেক সাহসী সিদ্ধান্ত নিতে পারেননি। কিন্তু আমাদের নরেন্দ্র মোদী এখন যা চিন্তা করেন তাই করেন। অর্থাৎ তার জন্য আমরা বলি মোদী হে তো মুমকিন হে, মোদী থাকলে সব সম্ভব। এখনো সম্ভব কিছু নাই। তার জন্য ওই জম্মু কাশ্মীরে 370 ধারা তুলে দিল। এখন ওই মুসলিমদের যে তালাক এটাও তুলে দিল। এখন উত্তর পূর্বাঞ্চলে যা খুশি টাকা দেব দেব দেব, যা খুশি দেন। এয়ারপোর্ট পেলাম আমরা, রাস্তা পেলাম, ওই রেল পেলাম, আমরা জলপথে আবার পাবো। আরো আপনারা সেই দিন পেপারে দেখছেন 3 লক্ষ বাড়ি ঘর আমরা দিলাম প্রধানমন্ত্রী আবাস যোজনায় গত 5 বছরে। আবার 1,20,000 তো না, 1 লক্ষ প্রায় 30,000 গড় আবার ত্রিপুরাবাসীর জন্য নরেন্দ্র মোদী দিয়ে দিলেন। এটা কিসের জন্য সম্ভব হইল জানেন? ডক্টর মানিক সাহারে আবার মুখ্যমন্ত্রী, মানে বিজেপিরে আপনারা সুযোগ দিচ্ছেন। তার জন্য নরেন্দ্র মোদী কইল যাও আরো 1,30,000 আমি দিয়ে দিলাম। তো আগামী লোকসভাতে আরো 2টা পদ্ম ফুল লাগে। পার্টি দিলে আমি হইব না, এলে এখানে কমজম পাইও হইতে পারে প্রার্থী। আমরা তার জন্য রেডি আছি। নরেন্দ্র মোদী যারে করব না রেবতী এখন অন্য জায়গায় কাজ করব, এখন কমজম আগামী দিনে প্রার্থী, আমরা কমজমকে মাইনা লব। ঠিক আছে না? বিপ্লবদার জায়গায় আমরা ডক্টর মানিক সাহারে এখন মুখ্যমন্ত্রী মানি তো, কিন্তু বিপ্লব দেবকে আমরা অসম্মান করছি না। রাজ্যসভায় এমপি, এখন ন্যাশনাল লেভেলে ওনারা আমরা প্রভারী করে দিছি হরিয়ানার মতো রাজ্যে। উনি আমাদের এখানে আসেন, আমিও যাই প্রতিনিধি মন্ত্রী। তো এটা বিজেপির কারণে সম্ভব। 70 বছরে কংগ্রেসের মন্ত্রিত্ব দেয়নি কাউকে। আমরা প্রথমবার জিতলাম, মহিলা ওবিসি থেকে মন্ত্রী করতে হয়, প্রতিমাজিকে মন্ত্রী করলো। কোনোদিন যদি নরেন্দ্র মোদীর মনে হয় না একজন এসটি থেকে এবারে নিব ত্রিপুরা থেকে, তো যারা যে প্রার্থী নিব, যে এমপি নিব, তো একজন মন্ত্রী তো পাবো আমরা সবসময়, যেই হয়। আর আমাদের কি যে পুষ্টেই থাকি না কেন, এমপি হয়ে, এমডিসি হয়ে, মন্ডল সভাপতি হয়ে, কাজ হলো বড় কথা সেবা 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 করা আর সুশাসন দেওয়া, গরিবের জন্য কাজ করা। তার জন্যই এই 1 লক্ষ যে ঘর আগামী দিনে আমরা মানুষকে আবার করি। এইভাবে আমরা আগামী দিনে অনেক ভাবছি মহিলাদের জন্য। আমি গতকাল ধর্মনগর ছিলাম, যখন আমি ফিরছিলাম কুয়াইয়ে মন্ত্রী ভাষণ দিচ্ছিলেন, ওনার সঙ্গে আমার পরশুদিন আমবাসাতে অনুষ্ঠান ছিল। আমরা মন্ত্রীর সঙ্গে আলোচনা করে এখন আমাদের যে বিভিন্ন জায়গায় মহিলাদের নিয়ে আমরা ভাবছি কিভাবে মহিলাদেরকে আরো সেলফ হেল্প গ্রুপকে আরো বিভিন্নভাবে সুযোগ সুবিধা দেওয়া যায়। তো মহিলা বেশি মাত্রায় এখানে মহিলারা আমাদের সঙ্গে আছে, নরেন্দ্র মোদীর সঙ্গে আছে। আমরা কিভাবে বুঝি নরেন্দ্র মোদী? তার জন্যই মহিলাদের নামে ঘর দেয়, মহিলাদের নামে গ্যাস দেয়, মহিলাদের নামে শৌচালয় দেয়। আমি তার জন্য এখন বিভিন্ন জায়গায় বলি, এখানে দাদারা যারা আছেন আপনারা কোনো মহিলারা এখন কইবেন না, কিন্তু যারা আবাস যোজনা পাইছেন ঘর, আমার ঘর থেকে বেরিয়ে যাও কইলে কিন্তু বিপদ। ওইটা কিন্তু দিদিদের নামে ঘর, আপনাদের নামে না। পরে তারা যদি কেস করে আপনাদের বাইরে করে দেবো ঘর থেকে। তো দাদারা কিন্তু দিদিরা কষ্ট দিবেন না, কারণ ঘরের মালিক আপনারা না, দিদিরা। নরেন্দ্র মোদী এই দায়িত্ব দিয়ে দিছে। অর্থাৎ কি মহিলাদের সম্মান দেওয়া, গুরুত্ব দেওয়া। ওনার মা অন্যের বাড়িতে কাজ করতেন, আর ওনার বাবা রেল স্টেশনে ভালো দোকান না, এই আকাশের নিচে, খোলা আকাশের নিচে একটা টেবলে বসাইয়া চা, একটা কেটলি আর কয়েকটা কাপ চা বিক্রি করতেন ওনার বাবা এবং এই নরেন্দ্র মোদী। তো যেহেতু চা বিক্রেতার ছেলে, তিনি জানেন বাড়িতে কি লাগে, গ্যাস লাগে, তার জন্য গ্যাস দিল। মায়েরা জল তোলার জন্য যায় অনেক দূরে, জল লাগে। এখন সব জায়গায় আমাদের ডিপ টিউবওয়েল হইতেছে তো না, সাপ্লাই হইতেছে তো, দিদিরা মাসিরা হইতেছে। নরেন্দ্র মোদী চিন্তা করা এবারে কইল গ্যাস হইল, জল হইল, চালু তো 2 বছর দিল, ভ্যাকসিন দিল, বাঁচাইয়া রাখলো। এরপরে আবার 1,30,000 ঘর দিল। এরপরে আস্তে আস্তে এখন কইল না, শিলাশুড়ি এটাও হাইওয়ে রাস্তা, যাতে 2 ঘন্টা 3 ঘন্টার জায়গায় আমরা 1.5 ঘন্টায় আগরতলায় যেতে পারি। আর আগরতলাতে যাওয়ার পরে রেল দিয়ে আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেতে পারি।
আমরা এখন বাংলাদেশে যাওয়ার জন্য আমরা চিন্তা করছি। এই বছরের প্রায় শেষ দিকে আমরা চিটাগাং ঢাকাতে আমরা এখান থেকে বিমানে যাবো। ওইখান থেকে আত্মীয় স্বজন চাকমা ত্রিপুরা মারমা আমাদের বাংলাদেশে প্রচুর আছে, আমি জানি, আমি নিজেও গেছি, বাঙালিদের তো আছে। কুমিল্লাতে গেলে কুমিল্লা থেকে আমার ডক্টর মানিক সাহা, আমার বিপ্লব দেব, আমাদের মুখ্যমন্ত্রীরা তাদের আত্মীয় স্বজন কুমিল্লায় আছে, আমি জানি। প্রতিবাদী কুমিল্লায় আত্মীয় স্বজন প্রচুর, কারণ আমি নিজেও গেছি, যেহেতু আমারও আছে, কারণ আমরা তো এক ছিলাম না। তো আগামী দিনে আমরা চাইছি বাংলাদেশ আলাদা রাষ্ট্র হলেও মনের দিক থেকে আমরা কাছাকাছি। তো আমাদের মধ্যে সাংস্কৃতিক বিনিময় হওয়া দরকার, ব্যবসা বাণিজ্য হওয়া দরকার, তাইলে না পরে আমরা এখান থেকে ইলিশ মাছ পাবো, এই করবো বেকার পারে। তো এই যাতে হয়, হাইওয়ে যাতে তাড়াতাড়িতে যাওয়া যায়, আসা যায়। মোদি হইল না শুধু রেল না, শুধু সড়ক না, এবারে বিমানও যাওয়ার লাগবো। ওইখানে আমরা বিমানে কক্সবাজার যাবো মাত্র 30-40 মিনিটে, আয়া পড়বো সকালবেলা গিয়া বিকেলবেলায় আগরতলায় যায়। নরেন্দ্র মোদী কইছে হাওয়াই চপ্পল পরে এমন মানুষের যাতে বিমান চড়তে পারে। আমি এত বিমানবন্দর করবো সারা দেশে যে যাতে মানুষ সুযোগ পায়। আমি উদাহরণ দিই, এখানে আছি, আমি দেখাইতে পারি, কেউ যদি চ্যালেঞ্জ করে আয়া দেখতে পারে। 65 বছরে 1947 সালে দেশ স্বাধীন হয়েছে কারা? ইংরেজদের আমলে 200 বছর ইংরেজদের হাতে আমরা আসলাম। ইংরেজদেরকে তাড়িয়ে দেওয়ার পরে 47-এ 15 আগস্ট স্বাধীন হওয়ার পরে লাগাতার 2014 পর্যন্ত 65 বছর হয়। 2014 পর্যন্ত 64-65 বছর সারা দেশে বিমানবন্দর কয়টা ছিল জানেন? বিমানবন্দর ছিল 74টা মাত্র, 74টা, 74। আর 65 বছরে কত? 74টা। 9 বছরে কত করছেন জানেন? আরো 74টা। 9 বছরে বিমানবন্দর তিনি করে দিচ্ছেন 74, আর 65 বছরে সব মিলা। ওইখানে আমার অটল বিহারী বাজপেয়ীর 6 বছরও আছে, উনিও 1-2টা করছেন। এটা আমরা হিসাবে আনছি না, আমরা শুধু নরেন্দ্র মোদীর 9 বছরে হিসাব দিলাম 74টা। আর ওই এর আগে 65 বছরের 74, আপনারা চিন্তা করেন। আমি এবারে সংখ্যা আপনাদের করি। 65 বছরে হাইওয়ে, ডাবল লেন, বড় রাস্তা আসাম আগরতলা, যে এটার পরিমাণ আসিল 92,000 কিলোমিটার মাত্র। কত? 65 বছরে 92,000 কিলোমিটার। আর মাত্র 9 বছরে কত করছেন জানেন? প্রায় 53,000 কিলোমিটার 9 বছরে। তো 18 বছর করলে কি হইব আপনারা চিন্তা করেন। ডাবল করলে 1 লক্ষের উপরে দেব। আর ওই কত? 65 বছরে 1 লক্ষ করতে পারছে না কিলোমিটার। এটা হচ্ছে নরেন্দ্র মোদী। বিশ্ববিদ্যালয়, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় একটা মাত্র আসিল। সিপিএমরা কইতো একটা বিশ্ববিদ্যালয় আছে আমাদের। আর আমাদের সরকার আসার পরে আমি যদি এখন কই কয়টা বিশ্ববিদ্যালয়, আপনারা হয়তো অনেকেই জানেন না, যেহেতু এইসব খোঁজখবর রাখার কথাই না গ্রামবাসীদের। ন্যাশনাল ইউনিভার্সিটি ত্রিপুরা সরকারের অধীনে আরেকটা, এবিবি ইউনিভার্সিটি, ফরেন্সিক ইউনিভার্সিটি, সংস্কৃত ইউনিভার্সিটি, কয়টাই নয়? 4টা। আগে 3টা, একটা বাদ দিলে কয়টা হয়েছে? 9 বছরে 3টা বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। আমার ডাক্তার বাবুরা জানেন দাঁত ফালাইতে গেলে কি। আমার মুখ্যমন্ত্রী তিনি ডেন্টিস্ট, দাঁতের ডাক্তার, তিনি ঠিক আছে না? তিনি যেহেতু মুখ্যমন্ত্রী, যেহেতু ডক্টর, উনি নাকি ডাক্তার অ্যাসোসিয়েশনে যখন কাজ করতেন তখন ওনার কলিগদের কইতেন আমাদের একটা ডেন্টাল কলেজ লাগে। তো আর কেউ করেনি। তো তিনি মুখ্যমন্ত্রী হওয়ার কত বছর? এর আগে 6 মাস পাইছিলেন সবাই। এখন 6 মাস হয়েছে না আমাদের? মার্চ মাসে, এপ্রিল, মে, জুন, টোটাল 9 মাস। 9 মাসের মধ্যে 9 বছরে যেমন উনি করলে 9 মাসের মধ্যে ডক্টর মানিক সাহা ডেন্টাল কলেজ করে দিল। 9 মাসে, 9 বছরও না। এই হচ্ছে বিজেপি। এখন এখানে দাঁতের ডাক্তার যাতে পড়তে পারে, আগামী দিনে করবুকে যাতে আমাদের ডাক্তারের অভাব না হয়, সেই জন্য এখানেই পড়াশোনা করবে। করবুকে কোনো ছেলে মেয়ে যদি সায়েন্সে পড়াশোনা করে ডেন্টিস্ট হওয়ার জন্য যান সোজা ডক্টর মানিক সাহার কাছে, মুখ্যমন্ত্রীর কাছে উনি ব্যবস্থা করেছেন। তাহলে এটা কার জন্য? আমাদের বিজেপি সরকারের জন্য। তিনি বিজেপির মুখ্যমন্ত্রী। আরো অনেক স্কিম আমি যদি বলি এরকম, এখন যেগুলি আমাদের কাজে লাগে, এগুলি যদি আমি বলি না,
আমাদের রান্নার ঘরে একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আয়ুষ্মান ভারত থেকে, কিষাণ সম্মান নিধি থেকে, এটা বিজেপি আছে বলেই সম্ভব। যেহেতু আমরা সিপিএম কে দিতে দেখিনি, মাথা 2 বছর যাবৎ 1 টাকাও তারা দিতে পারে না, খালি বকাবকি করে কারে, নরেন্দ্র মোদী নানা সিনিয়র কে বলেছিল প্রদ্যুৎ বাবু, এখন চিনতে পারলো নরেন্দ্র মোদীকে। নরেন্দ্র মোদী কি জিনিস এখন চিনতে পারলো। আরে নরেন্দ্র মোদীকে বাদ দেন, রেবতী ত্রিপুরাকে আরো কয়েক মাস পরে চিনবেন আরো ভালো করে, ঠিক আছে না? এখনো চিনতে পারছেন উনি ভালোভাবে। হ্যাঁ, কি কি চিন্তা দেখুন, বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করে মন্ত্রী হইতো। আমরা খুশি না, এই মতা ছাড়াও আমরা সরকার করতে পারি, বিশেষ করে আমি খুশি, এটা সব জায়গায় আমি কই। তো হইল না, তারপরে আমরা সরকার বললাম। সরকার গঠন করার পরে আমাদের অমিত শাহ যখন আইলেন, তখন আমাদেরকে বললেন, अच्छा ये प्रद्युत जी आजकल कहाँ है, दिखाई नहीं देता, इनको बुलाओ एक बार बात करते हैं, इनका क्या समस्या है सुनता हूँ। অমিত শাহ একটা সৌজন্যমূলক, অর্থাৎ উনি ভদ্র বলে একজন গৃহমন্ত্রী, ঠিক আছে, আর একটা দলের নেতার সঙ্গে কথা বলতেই পারি। ওমা সঙ্গে সঙ্গে সাংবাদিকদের তিনি বললেন, আমরা 2টা দপ্তর 3টা দপ্তর পাইতাছি, 3 জন মন্ত্রী লইতাছি, ওই রেভিনিউ দপ্তর, ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তর, মন্ত্রী পদ লইয়া নিছে, আর আমরা জানিও না, ঠিক আছে না? অর্থাৎ তারা কেউ না জানিও তারা মন্ত্রী হয়ে যায়, রাজা হয়ে যায়, এরকম দল হলো এই মাথা। তো তার জন্য 12 তারিখের পরে 12 তারিখ সানি দেওয়ালের একটা ডায়লগ আছে, সানি দেওয়াল আপনারা দেখেন তো সিনেমা, হিন্দি, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, এই তারিখ আর আসে না তার। হ্যাঁ, তো এইভাবে শেষ হবে, তারিখ আর আসবে না, কারণ এটা বিজেপি, এটা কংগ্রেস না। তুমি হুমকি দিলে নরেন্দ্র মোদী বই পায় না। নরেন্দ্র মোদী এমন এক ব্যক্তি যে পাকিস্তানে গিয়ে পাকিস্তানের উগ্রপন্থীকে মেরে একজন আমার আর্মিকে মারতে পারে না, পাকিস্তানি আর্মি, তারপরেও আমরা বুক ফুটিয়ে আমরা চলার চেষ্টা সাহস রাখি। এই হচ্ছে নরেন্দ্র মোদীর দল। আর তুমি এই নরেন্দ্র মোদীকে ভয় দেখাও, কাজ হবে না, কাজ হবে না। তুমি তার সঙ্গে টক্কর দিতে গেলে তুমি গুঁড়ো হয়ে পাউডার হয়ে যাবে, আর নরেন্দ্র মোদী পাথর হয়ে থাকবে। এটা বলে রাখলাম। কেন এমন? যে তিনি মানুষের সেবা করেন। তো আমি অনেক সময় নিয়ে নিলাম, প্রায় 1 ঘন্টা ভাষণ, ঠিক না? আপনারা অনেকেই জানেন। এখন আমাদের একটা কর্মসূচি চলছে, আপনারা সেটা সব জায়গায় অংশগ্রহণ করবেন, এবং আমাদের 1 মাস ব্যাপী 30 জুন অবধি আমরা 20 তারিখ থেকে 30 তারিখ জুন পর্যন্ত আমরা সবাই জনসম্পর্কে আমরা নামবো। আমরা যেমন মোদীর কথা বলবো গিয়ে মানুষের কাছে। অনেক সিপিএমরা এখনো অপপ্রচার করে, অনেক মাথারা এখনো স্বপ্ন দেখায় আমরা আইতেছি, আমরা করতেছি, এই সব কথায় আপনারা বিশ্বাস করবেন না। যদি কেউ করে তাহলে নরেন্দ্র মোদীর দ্বারাই সম্ভব, বিজেপি করবে সবকিছু, অন্য কোনো দল পারবে না। তো তার জন্য মানুষ কি চায় এটা যেমন আমাদের শুনতে হবে, এবং আমরা কি কাজ করছি এই কাজের কথাও মানুষকে বলতে হবে। অনেক মানুষ জানে না, বলে নরেন্দ্র মোদীকে খারাপ বলে, রেবতীকে খারাপ বলে, বিজেপিকে খারাপ বলে। আসলে আমরা এটা খারাপ না। আমরা যদি খারাপ হতাম তাহলে সিপিএম জানার পরও আমরা গরিব বলে আমরা চাল দিয়েই থাকি, গরিব বলে তার গরিবের যে লিস্ট থেকে নাম কাটি না। আমরা ইচ্ছা করে সিপিএম এর মতো আমরাও নাম কাটতে পারি, বিধবা ভাতা কাটতে পারি, বয়স্ক ভাতা কাটতে পারি, রেশন বিপিএল থেকে এপিএল করতে পারি, কিন্তু আমরা কেন করি না? নরেন্দ্র মোদী বলেন না, আমার দেশের জনগণ, আমার দেশের নাগরিক, সে তো গরিব, তার তো জাত পাত ধর্ম রাজনীতি তার দেখা উচিত না। কিন্তু কতদিন আমরা 5 বছর দেখলাম, এবারে আরো কয়েক মাস কয়েক বছর হয়তো দেখবো আমরাও। এরপরে যদি বেশি হয় লোকসভার পরে আবার নরেন্দ্র মোদী তো আসবেন, ঠিক আছে না? কতদিন দেখবো আমরা? তো আমরা যখন খারাপ হইব তখন সব থেকে খারাপ হইতে পারে, কিন্তু আমরা চাই না খারাপ হইতে, ঠিক আছে না? আমরা নরেন্দ্র মোদীর দল, তো তার জন্য খারাপ হতে চাই না। ভালো ব্যবহারের মাধ্যমে মানুষের মন জয় করা যায়। ভদ্রতার রাজনীতি আমরা করতে চাই, উন্নয়নের কাজ রাজনীতি আমরা করতে চাই, বন্ধুত্বপূর্ণ পরিবেশে আমরা বাঁচতে চাই, জাতি জনজাতির মধ্যে আরো সম্পর্ক সুদৃঢ় করা চাই। তাইলে পরে আমাদের সকলের উন্নয়ন হবে।
দেখেন আমরা যদি নিজেদের মধ্যে জাত পাত নিয়ে মারামারি করি, বাজার বন্ধ, জেলার ত্রিপুরা বন্ধ, ত্রিপুরা বন, খালি আতঙ্কে আমরা থাকবো। আর যদি এইটা না হয়, শান্তি যদি থাকে, মিলেমিশে যদি থাকতে পারি, রাস্তার কাজ হবে। রাস্তা যদি ভালো হয়, দুই সম্প্রদায়, সব সম্প্রদায়ের মানুষ এই রাস্তা দিয়ে চলা শুরু হবে, অফিস আদালত হবে, ডাক্তার আসবে, শিক্ষক আসবে, আমরা সবাই নিজের মতো করে কৃষি কাজ করতে পারবো, জমির কাজ করতে পারবো, তখন উন্নতি হবে। তার জন্য আমাদের শান্তি ধরে রাখা দরকার, আমাদের মধ্যে বন্ধুত্ব যে সম্পর্ক এটা ধরে রাখা দরকার। আর এই কথা শুধু শুধু বলে বিজেপি, ওই মাথা তো খালি মারপিট, জমাতিয়ার সঙ্গে ত্রিপুরারে লাগায়, ত্রিপুরার সঙ্গে রিয়াং রে লাগায়, রিয়াং এর সঙ্গে চাপারের দ্বন্দ্ব লাগায়, এই খালি